जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 155। সঙ্গিনীদের দৃষ্টিতে। অস্পষ্ট স্মৃতি সিদ্ধেশ্বরী দেবী। দিদিকে দেখবার জন্য ছুটে ছুটে স্কুল বাড়িতে যেতাম। উনি নিজের ভাবে থাকতেন, আমাদের সঙ্গে বড় একটা কথাবার্তা কইতেন না। একদিন বিকেলে গেছি, গেটে তালা পড়ে গেছে। দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। সেই ওপরের দিকে কোণের ঘরে ধ্যান করছেন, গুনগুন করে গান গাইছেন, রাজরাজেশ্বরও দেখা দাও দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। আচ্ছা দিদি, তুমি কি ওই গান ছাড়া আর গান জানো না? সব সময় শুনি এই একটা গান গাইছো। জানবো না কেন, তবে এই গানটা ভালো লাগে। দিদির উত্তর। বলরাম বাবুর বাড়িতে মহামায়া চিনুর সঙ্গে আচার চুরি করে খেতাম। খেলার আড্ডাটা ওখানেই ছিল। দিদি ওসবের মধ্যে নেই। যোগিন মা, গোলাপ মা হরিনামের মালা ঘোরাতেন। এরই মধ্যে বলতেন, হ্যাঁ রে, আচারের গন্ধ বেরোচ্ছে, মেয়েগুলি কি আচার চুরি করছে? আমরা তখন ছুট ছুট। ছোট মাসির প্রফুল্লমুখী দেবী শ্রী মায়ের শিষ্যা সঙ্গে প্রায়ই উদ্বোধনে যেতাম। দিদিকে স্বামী শারদানন্দ খুব ভালোবাসতেন, নানা রকম খাবার খেতে দিতেন। অম্বুবাচীর সময় ছোট মাসি প্রফুল্লমুখী দেবী মার বাড়ি প্রসাদ পেতেন। আমিও সঙ্গে গেছি। দিদি মহারাজের পাশে অন্যদিকে বসেছেন। আমাকে মহারাজ ডাকছেন, সিধু এদিকে এসে বস, ওইখানে ডুমুর ভাজা দেবে, আর এখানে অমলেট কাটলেট পাবি। সুধীরাদি বেঢপ মোটা ছিলেন, দেখতে মোটেই ভালো ছিলেন না, আর দিদির ওর উপরই যত টান। সিস্টার নিবেদিতার কাছ থেকে দাদা পরোটা চচ্চড়ি খেয়ে আসতেন। মা বলতেন, রোজ মেমের হাতে খাচ্ছিস। দিদি মেমের স্কুলে পড়ে এক কীর্তি করলো, তোমরা আবার আর এক কীর্তি আরম্ভ করলে। দিদি ডাফরিন কলেজে পড়েন। একজন বললে, উনি তোর দিদি? আমি মাকে জিজ্ঞেস করি, মা, আমরা সব বাড়িতে, দিদি কেন ওখানে? মার চোখে শুধু জল। পরে আর দিদির কথা মাকে জিজ্ঞেস করতাম না। মার কাছেই শুনেছিলাম ছোটবেলা থেকে ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসত। মা কাপড় দিলে এক আঙুলের বেশি চওড়া পাড় হলে রাগ করত। বঙ্গলক্ষ্মী মিলের এক আঙুল চওড়া পাড় দেখে খুঁজে কিনে দিতে হতো। একদিন চওড়া পাড়ের কাপড় পরে এসেছেন। আমি বললাম, এই তো বড় চওড়া পাড় পরেছ, মাকে শুধু শুধু কষ্ট দাও। দিদি বললেন, না রে, মাকে খুব ভালোবাসি তাই বলি, অন্যরা দিলে কি করা যাবে, বাধ্য হয়ে পড়তে হয়। দিদির সঙ্গে বেশি কথা বলার সুযোগই পেতাম না। সব সময় একটা ধ্যানের ভাবে থাকতেন, না হয় জপ করতেন। ইদানিং বড় হয়ে দেখছি একটু কথা বলছেন। প্রথম জীবনে ওকে আমরা বেশি কথা বলতে দেখিনি। যখন কাশিতে ছিলেন মাঝে মাঝে আমিও গেছি। সকাল থেকে নিঃশব্দে কাজ করে যেতাম। কথাটা বলবো কার সঙ্গে? ভোর 4টায় উঠে বিছানায় বসে জপ করতেন। একটু বেলা হলে গঙ্গায় নাইতে যেতেন। ফেরার পথে হালকা কিছু পানি ফলের পালো বা শাকালু রাঙালু কিনে আনতেন। সোমবার সোমবার কেদারঘাটে যেতেন।
ওই দিন প্রায়ই ফল ও পালও খেয়ে থাকতেন। অন্যদিন স্নান সেরে এসে পুজোয় বসতেন। গঙ্গা থেকে ফেরার পথে ফুল নিয়ে বিশ্বনাথ দর্শন করে আসতেন। কার্তিক মাসে দুবেলা গঙ্গা নাইতে যেতেন। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ক্লাস হতো। পাড়া থেকে গোলাপবাসিনী, রাজবালাদি সব আসতেন। তারপর ঠাকুর তোলা। বিকেলে আবার অদ্বৈত আশ্রমে ক্লাস শুনতে যেতেন। ফিরে এসে ধূপ দীপ দিয়ে ঠাকুরের আরতি করতেন। খুব একটা নিষ্ঠা দেখতাম ওর জীবনে। কাশিতে দেখতাম রোজ অদ্বৈত আশ্রমে একবার ঠিক যাবেন, আর কলকাতা এলে মায়ের বাড়িতে একবার যাবেন। জল ঝড় যাই হোক, এর কোনো ব্যতিক্রম দেখিনি। অনাথবাবুর মেয়ে শান্তি খুব করত। কাশির বাড়িতে শান্তি লাইট করে দিল, জানালায় খসখস করে দিল, কলের মুখে পাইপ লাগিয়ে জলের ব্যবস্থা করলো। আর দিদির জিনিস দেখলেই রাগ, সেই মেয়ে কিন্তু কিছু শুনবে না। তিনি যাই বলুন গে, আমি করে যাব, এই ভাব। মা দিদিকে খুবই ভালোবাসতেন। দিদিকে যারা ভালোবাসতেন তাদের ওপর ওর ভালোবাসা পড়ে গিয়েছিল। আমাদের বাড়ির দোরগোড়া দিয়ে মহারাজ, যোগীন মা, গোলাপ মা সব বলরাম বাবুর বাড়ি যেতেন। আবার মার বাড়ি ফিরতেন ওই পথ দিয়েই। 4টে বাজলেই মা দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। মা ফিরে এলে বুঝতাম ওরা চলে গেছেন। ওদের একবারটি না দেখলে মার ভালো লাগতো না। মা আমাদের কাছে দিদির সম্পর্কে গল্প করেছিলেন। ঠাকুর দেবতা নিয়েই তো দিদি খেলা ভালোবাসতো। তখন কি আর এত বুঝেছিলাম? একদিন এক দেবী মূর্তি গড়ে বললে, মা, পুরুত ঠাকুরকে ডেকে একে পুজো করতে বলো না। এ জগদ্ধাত্রী মূর্তি, আমি যে পুজো জানি না। আমি কত বললাম দেবদেবী নিয়ে এরকম করতে নেই মা, ওতে অপরাধ হয়। কিছুতেই শুনবে না। পুরুত মশাই কিন্তু বলা মাত্র রাজি হয়ে গেলেন আর পুজো করে দিলেন। গুপ্তিপাড়ার ওই স্থানটি তখন থেকে বালকেশ্বরীতলা বলে পরিচিত। মার কাছে একবার এসে দিদি বায়না ধরল, আমাকে একটা রূপোর কাপ ডিশ করে দাও না। মা তো অবাক। মেয়ে বলে, কি কি করবি তুই রূপোর কাপ ডিশ দিয়ে? দিদি, মহারাজকে দেব, উনি চা খাবেন। মা গড়িয়ে দিলেন। মহারাজ ওতে 2-4 দিন চা খেয়েছিলেন। রূপোর পাত্রে চা খাওয়াতে সুখ নেই, বড্ড গরম হয়ে যায়। শুধু সরলা দিয়েছে বলে 2-1 দিন খেয়ে তুলে রেখে দিলেন। আলমারিতে অনেক দিন ছিল, এখন জানি না কোথায় আছে। অতীত ঘটনা। প্রফুল্লমুখী দেবী। ওর পরিচয় ছিল কিনা পাশ করা নার্স। আমরা তো সব মাস্টার গো, তাই ওর কত আদর। শ্রী শ্রী মার কাছে তাই তো থাকতে পেল, তা না হলে তো আরও কত মেয়েই ছিল। ওর নাম ছিল পারুল, পরে সরলা হয়। শরীরটা বেশ ভালো ছিল, দেখতেও সুন্দর। ওকে নিয়ে সুধীরাদিকে অনেক হাঙ্গামা পোহাতে হয়েছে। ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি তো দৌড় খুলে আবার দৌড় দিলাম। পরদিন যখন হইচই পড়ে যায়, স্কুলে গিয়ে সব খবর করতে লাগলো। আমি সুধীরাদির দিকে তাকিয়ে একটু হেসেছিলাম। ভাবখানা ছিল, উনি জানেন, আমিও জানি। ওমা, উনি এমন ভাব দেখালেন যে কিছুই জানেন না। তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তো, মেয়েটা তাহলে কোথায় গেল? গণৎকার ডাকা হলো। সে বললে ভালো আশ্রয়ে আছে। তবে একটু নিশ্চিন্ত হওয়া গেল। তারপর অজ্ঞাতবাস শেষ হলে ওর দিন ভালোই কাটতে লাগলো। ওর ট্রেনিং নেওয়াতেও শ্রী শ্রী মার মত ছিল। ট্রেনিংয়ের পরেই তো একে একে শ্রী শ্রী মা, গোলাপ মা, যোগীন মা সকলের সেবা করার সুযোগ পেল। 1920 সালে শ্রী শ্রী মা গেলেন, সেটা ছিল শ্রাবণ মাস। সেই বছরেই অগ্রহায়ণ মাসে সুধীরাদি গেলেন। তখন থেকে সরলা বড় কষ্ট পেতে লাগলো। স্কুল বোর্ডিং আর ভালো লাগে না। ছুটে ছুটে
পূজনীয় শরৎ মহারাজের কাছে যেত। উনি খুব আদর যত্ন করতেন। আমি তখন কুমিল্লা নিবেদিতা স্কুলে কাজ করি। মহারাজ আমাকে ডেকে বললেন, তুমি একবার ওকে কুমিল্লা নিয়ে যাও। 2 বছর ওখানে ছিল। তখন আবার যোগিন মা অসুস্থ হওয়াতে শরৎ মহারাজ ডেকে পাঠালেন। যোগিন মার শরীর যাবার পর কিছুদিন স্কুলে। তারপর আবার গোলাপ মা অসুখে পড়লেন, তারও শরীর গেল। সরলাই তো সব করে দিল। শেষকালে 1927 সালে শরৎ মহারাজও গেলেন। তখন তার মন আর কলকাতায় টিকল না, কাশী যাবার ব্যবস্থা হলো। জন্মাষ্টমীর দিন মহারাজের শরীর যায়। 2-3 মাসের মধ্যে আমি ও সরলা কাশী গেলাম। প্রথম সেবাশ্রমে 5 নং ঘরে ছিলাম। লক্ষ্মীকুণ্ডের কাছে একটা বাড়িতে রাজবারাদি আর গোলাপবাসিনী ছিলেন। তারই একটা ঘর সরলা নিজের মতো করে নিল। বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিতে রাজবারাদিরা নই বস্তিতে উঠে গেল। সরলাও সেখানে গেল। ওই বাড়ি থেকে সরলাকে নিয়ে কুম্ভ মেলা যায়। ওখানে যেতে আমরা দেরি করে ফেলেছিলাম, তাই কোথাও জায়গা পেলাম না। তখন আমরা নিজেরা 25 টাকা দৈনিক ভাড়া দিয়ে একটা আলাদা তাঁবু করলাম। তখন আবার ওই তাঁবুতে এসে অনেকে জুটল। বেশিরভাগ শরৎ মহারাজের শিষ্য শিষ্যা ছিলেন। 10-12 দিন থেকে আবার ফেরা হলো। সেটা 1929-30 সাল হবে। আমি কুমিল্লা ফিরে গেলাম। সরলা একা কাশীতে রইল। 1931 সালে ছুটি নিয়ে কলকাতায় এসে কাশীতে সরলার কাছে এলাম। সরলা তখন সরোযদির বাড়িতে। ওখানে বেশি দিন থাকতে পারল না। পূজনীয় কালীকৃষ্ণ মহারাজের পূর্বাশ্রমের এক আত্মীয়া আশা এসে সরলাকে নিয়ে গেল আর বললে, যতদিন নিজের বাড়ি না হবে আমার কাছে থাকবেন। আশাদের বাড়িতেও আমি গিয়ে সরলার কাছে ছিলাম। তখনই দুজনে মিলে একটা বাড়ি করা যায় কিনা চিন্তা করতে আরম্ভ করি। পূজনীয় শরৎ মহারাজ সরলাকে মাঝে মাঝে ভক্ত বাড়িতে সেবার জন্য পাঠাতেন। ডেলিভারি কেসে ওর খুব ভালো হাত ছিল, তাই বহু ভক্ত তাকে নিতে চাইতেন। ভক্তেরা টাকাটা মহারাজের হাতে দিতেন। তখনকার দিনে সেই টাকা জমে প্রায় 7,000-এর মতো হয়েছিল। ওই টাকা বেলুড় মঠে রেখে সুদে খাটাবার ব্যবস্থা করেছিলেন শরৎ মহারাজ। ওই থেকে সুদ হিসেবে মাসে 25 টাকা করে পাওয়া যেত। সেই দিয়েই তো কাশীর ব্যবস্থাটা করতে পেরেছিল। সরলার কাছে অল্প টাকা ছিল, আমি বেশি টাকা দিলাম। সেই টাকায় গগন মহারাজ একটা লম্বা ঘরসহ ওই জায়গাটুকু কিনে দেয়। তারপর আমার কিছু টাকা দিয়ে আরও 2খানা ঘর আর বাথরুম করা হলো। পুরো বাড়ি আমার নামে করার ইচ্ছা ছিল। গগনের সেটা পছন্দ ছিল না। তার ইচ্ছা বাড়িটা সরলার নামে হয়। তাই বলতো, এ বাড়ি সরলাদির নয়, প্রফুল্লদির বাড়ি আমি যাব না, ইত্যাদি। 1934 সালে মহাপুরুষ মহারাজের দেহত্যাগের 4 দিনের দিন সিধু, সরলার ছোট বোন, মহাপুরুষের মেয়ে, তার গুরুর কাজ করে। ওই সময় আমরা সব একসঙ্গে এই বাড়িতে এলাম। যোগী মহারাজ প্রতিষ্ঠার দিন হোম যাগ করলেন। 25 জন সাধু প্রসাদ পেলেন। মেয়ে ভক্তও অনেকে আসেন। আমি রান্নাবান্না করলাম, পরিবেশন করলাম। সেদিন সবার কি আনন্দ! হরিপ্রেম মহারাজের আর আহ্লাদ ধরে না। সরলাদির নিজের বাড়ি হলো বলে আনন্দ করতে লাগলেন। কিন্তু গগন মহারাজ আসা বন্ধ করে দিল। একবার সরলার খুব জ্বর। আমি গগনকে বললাম, গগন, তুমি আসবে না? সরলা এত অসুস্থ। তখন গগন বললে, তুমি যদি সরলাদির নামে 6 আনা লিখে দাও তবে আমি ওই বাড়িতে যাব, তা না হলে আসবো না। তখন কোর্টে গিয়ে ওর 6 আনা আর আমার 10 আনা বাড়ি হলো। আমি কাশীতে একসঙ্গে বেশি থাকতে পারতাম না। মাঝে মাঝে গিয়ে থাকতাম। প্রথমে লম্বা ঘরটাতে ঠাকুর ছিলেন। সরলা ওই ঘরেই শুতো।
প্রায় 10 বছর ওই ঘরেই ছিল। 1939 সালে ঠাকুর ছোট ঘরে আসেন। শান্তি প্রায়ই এসে পড়ত। তাতে খুব অসুবিধায় পড়তে হতো। জায়গা তো বড্ড কম ছিল। খুব কষ্ট করেই ওকে থাকতে হতো। যুদ্ধের সময় মাগ্গি গন্ডার দিন আরম্ভ হলো। কিন্তু শ্রী শ্রী মার ইচ্ছায় ওই সময় প্রভবানন্দ স্বামী ভারতে আসেন এবং কাশীতে এলে স্বামী শঙ্করানন্দ ওকে সরলার আর্থিক কষ্টের কথার আভাস দেন। বিদেশে ফিরে গিয়ে উনি অর্থ সাহায্য পাঠাতে আরম্ভ করেন। তারপর আর সরলাকে অত কষ্ট করতে হয়নি। এরপর তো 1954 সালে সারদা মঠে চলে আসে। সারদা মঠে আসার পর ওই সাহায্য আর গ্রহণ করেননি। তার প্রয়োজনও ছিল না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।